তেল আবিবকে মোক্ষম জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ৩৪০টি ড্রোন ও মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। হামলা টার্গেট হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলীয় ৩ শহর পেতা, তেকভা, নাহারিয়া এবং হাইফা। ক্ষয়ক্ষতির শিকার একাধিক ভবন। রাজধানী তেল আবিবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২টি সামরিক স্থাপনা। হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের ভবনে। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। রোববার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় অনেক এলাকায় তৈরি হয় এমন পরিস্থিতি। লেবানন থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন মোকাবেলায় রাতভর ব্যস্ত ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সব অবশ্য ঠেকাতে পারেনি। অনেকগুলোই আঘাত এনেছে উত্তর ও মধ্যাঞ্চলে। উত্তরে নাহারিয়া, মধ্যাঞ্চলে পেতাহ, তিকভা এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফা ছিল রোববারের অভিযানের মূল টার্গেট। সতর্কতামূলক সাইরেন শুনে বাংকারে বা নিরাপদে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। তাই বড় ধরনের প্রাণহানি হয়নি। আহত হয়েছে ১১ জন, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন ও গাড়ি। তেল আবিবে ক্ষয়ক্ষতির শিকার ২টি সামরিক স্থাপনা। পেতা তিফকায় রাতে সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পরেই প্রকট এক আওয়াজ হয়। দ্রুত ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা, উদ্ধার করে আহতদের। লেবাননের দক্ষিণেও জোরালো প্রতিরোধের মুখে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। তেল আবিব হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় বেড়ে চলা উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই লেবানন ও ইসরায়েল সফর করেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টাইন। আলোচনা করেন দুপক্ষের সাথে, তবে কোনো অগ্রগতির খবর মেলেনি। ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে চলছে তীব্র সংঘর্ষ। ইসরায়েলে প্রায় ৩৫০ ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটি। রোববার এ হামলা চালানো হয়। এতে দেশটির রাজধানী তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে অন্তত ১১ জন। এটি হিজবুল্লাহর চালানো বৃহত্তম হামলাগুলোর মধ্যে অন্যতম। গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করেছে তারা। একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সামরিক বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে। হিজবুল্লাহ আরও জানায়, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। তেল আবিবের কাছের পেতাহ টিকভা এলাকা থেকে পাওয়া ছবিতে দেখা যায়, রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা, পুড়ে গেছে কয়েকটি গাড়ি। ইসরায়েলের মেডিকেল সংস্থাগুলো বলছে, রোববার লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে অন্তত ১১ ইসরায়েলি আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর সহ মোট ১২টি হিজবুল্লাহ ঘাঁটিতে আক্রমণের দাবি করেছে তারা। ইসরায়েলি বর্বরতা চলছে ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ পশ্চিম তীরেও। দক্ষিণ লেবাননেও প্রবল প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহু সেনারা। অঞ্চলটির আল বাইদা এলাকার কৌশলগত অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে তারা। লেবাননে বিভিন্ন জায়গায় ইসরায়েলি ব্যাপক হামলা, হিজবুল্লাহর পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় তেল আবিবের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। সন্ত্রাসবাদকে সমর্থন এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে ইসরায়েলের সবচেয়ে পুরনো সংবাদপত্র হারিৎজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। রোববার ইসরায়েলি পার্লামেন্টে এই সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। সিদ্ধান্ত অনুযায়ী এই সংবাদপত্রটি থেকে সরিয়ে নেওয়া হবে সকল সরকারি বিজ্ঞাপন, বন্ধ করে দেওয়া হবে সকল আর্থিক অনুদান। বামধারার ওই পত্রিকার বিরুদ্ধে অভিযোগ, ইসরায়েল রাষ্ট্রের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এমন অনেক সম্পাদকীয় ছেপেছে সংবাদ মাধ্যমটি। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন যোগায় এমন অনেক লেখাও প্রকাশ করেছে গণমাধ্যমটি। ১৯১৮ সাল থেকে সংবাদপত্র প্রচার করে আসছে ইসরায়েলি পত্রিকা হারিৎজ। ভারতের উত্তরপ্রদেশে ঐতিহাসিক শাহী জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষ, অন্তত ৪ জন নিহত, ১৪৪ ধারা জারি, বিরোধী দলগুলোর ক্ষোভ।
লেবাননের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে রাজধানী বৈরুত। ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে দাহিয়া অঞ্চলে হিজবুল্লাহর 12টি ঘাঁটিতে হামলা চালিয়েছে সেনারা। ধ্বংস করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা হেডকোয়ার্টার্স, কমান্ডার সেন্টার এবং মিসাইল ইউনিট। বৈরুতের দক্ষিণে গুড়িয়ে দেওয়া হয়েছে 2টি অ্যাপার্টমেন্ট ভবন। লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে আল আমিরিয়া শহরে নিহত হয়েছে এক সেনা, আহত হয়েছেন অনেকেই। যদিও ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে সম্পৃক্ততা নেই লেবাননের সামরিক বাহিনীর। লেবাননে শনিবার ভয়াবহ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 84 জনে। এদের মধ্যে 29 জনের মৃত্যু হয়েছে বৈরুতে। দেশটিতে গত বছর অক্টোবর থেকে চলমান হামলায় লেবাননে মারা গেছেন 3754 জন। আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক হত্যাকাণ্ডকে ঘিরে তোলপাড়। ইরান জড়িত দাবি তেল আবিবের, অভিযোগ অস্বীকার তেহরানের। দখলকৃত পশ্চিম তীরের জেনিনে আবারও অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 2 জন। বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে পশ্চিম তীরে জেনিনের ইয়াবাদ শহরে অভিযান চালানোর সময় 13 ও 20 বছর বয়সী 2 তরুণকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। হামলার সময়ে খুব কাছ থেকে চালানো হয় গুলি। এরপর গুরুতরভাবে আহত 2 জনকে হাসপাতালে নিতেও বাধা দেয় নেতানিয়াহু বাহিনী। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আটকে রাখে উদ্ধার কাজে আসা অ্যাম্বুলেন্সকে। ইসরায়েলি সেনার আক্রমণে এ যাবৎ পশ্চিম তীরে নিহত হয়েছে কমপক্ষে 794 জন, এর মধ্যে 167 শিশু। আরব আমিরাতে ইসরায়েলি নাগরিক হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই ঘটনাকে ইহুদি বিদ্বেষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে ক্ষোভ ছেড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হত্যাকারীদের খুঁজে বিচার নিশ্চিতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইহুদি ধর্মীয় নেতা নিহতের ঘটনায় ইরানকেও দায়ী করেছেন তেল আবিবের অনেক রাজনীতিবিদ। তবে অভিযোগ অস্বীকার করেছে তেহরান। নিউ ইয়র্ক ভিত্তিক অর্থোডক্স ইহুদিদের চাবাদ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন 28 বছর বয়সী জিভি কোগান। সংযুক্ত আরব আমিরাতে ধর্মীয় প্রচারণার পাশাপাশি দুবাইয়ে একটি সুপারমার্কেট পরিচালনা করতেন তিনি। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন জিভি। রোববার ওমান সীমান্তবর্তী আল আইন শহর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় 3 জনকে আটক করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে সন্দেহভাজনদের সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। এ ঘটনার পিছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করছেন অনেক ইসরায়েলি রাজনীতিবিদ। তেহরানের দিকে সরাসরি অভিযোগের তীর না ছুড়লেও ইহুদি ধর্মীয় নেতা হত্যাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দোষীদের বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গভীর শোক প্রকাশ করছি। সরকার ইসরায়েলের সব নাগরিক ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে তার জন্য প্রার্থনা করছি। সংযুক্ত আরব আমিরাতে হয়েছে এই হত্যাকাণ্ড। একজন ইসরায়েলি নাগরিককে হত্যা ইহুদি বিদ্বেষী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। হত্যার বিচারের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবে ইসরায়েল, কাউকে ছাড় দেয়া হবে না। তদন্তে আমিরাত কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান নেতানিয়াহু। কোগান হত্যাকাণ্ডের জেরে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ইসরায়েলি নাগরিকদের চলাফেরায় সতর্কতা জারি করেছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2020 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিকে ঘিরে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রাজধানীর অভিমুখে পদযাত্রা করছে তার দল পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই। সারা দেশ থেকে রাজধানীর অভিমুখে যাচ্ছে দলটির হাজার হাজার নেতাকর্মী। একযোগে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। এর আগে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাজধানীর প্রবেশ পথগুলোতে আন্দোলনকারীদের ঢুকতে বাধা দিলে শুরু হয় ব্যাপক উত্তেজনা। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে শুরু করে ইমরান খানের সমর্থকরা। বিপরীতে টিয়ারশেল নিক্ষেপ সহ লাঠিচার্জ করে নিরাপত্তা কর্মীরা। আহত হন বেশ কয়েকজন। আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকেও। এর আগে দলীয় চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী অভিমুখে পদযাত্রা ঘোষণা দেয় পিটিআই, যার জেরে শহরটিতে 144 ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ করা হয় সভা সমাবেশ। ইসরায়েলের হামলার পাশাপাশি প্রকৃতিও চড়াও হয়েছে গাজার উপর। বৃষ্টি আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ফিলিস্তিনিরা। দিশেহারা বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে তাঁবু কাপড়ে তৈরি হওয়া আচ্ছাদন ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে পানি।
বাড়ছে শীতের প্রকোপও। সব মিলিয়ে বেঁচে থাকলেও বিভীষিকাময় দিন পার করছেন গাজাবাসী। বোমা বা গুলি ঠেকানোর সাধ্য নেই, চলছে বিরূপ প্রকৃতির সাথে লড়াই। ঋতু হিসেবে চলছে বর্ষা মৌসুম। এমন অবস্থায়ও না আছে মাথার উপরে ছাদ, না আছে খাবার। টানা বৃষ্টি ও ঝড়ো বাতাসে নড়বড়ে হয়ে গেছে তাঁবুও। এর মধ্যেই বৃষ্টির পানি আটকাতে ব্যস্ত গাজার বিভিন্ন শরণার্থী শিবিরের বাসিন্দারা। আমাদের তাঁবুগুলো কাপড়ের তৈরি, কোনোভাবেই বৃষ্টির পানি আটকানোর উপায় নেই। ওপরের দিকে কিছু একটা দিয়ে ঠেকালেও নিচ থেকে পানি ওঠা বন্ধের কোনো রাস্তা নেই। বিছানা তোশক সবই ভেজা, এভাবে কি থাকা যায়? সারা রাত জেগে তাঁবু ধরে রাখতে হয় যাতে বাতাসে উড়ে না যায়। তার উপরে সব তাঁবু কাপড়ের হওয়ায় ভিতরে পানি চলে আসে। মরার উপর খরার ঘা হিসেবে বৃষ্টির সাথে সাথে এসেছে শীতও। ঠান্ডা থেকে বাঁচতে বিধ্বস্ত ভবনগুলোয় আশ্রয় নিচ্ছেন অসহায় বাসিন্দারা। তবুও রেহাই মিলছে না শীত থেকে। কিছুদিনের মধ্যেই তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলেও শঙ্কা রয়েছে। উপায় না পেয়ে এই স্কুলে তাঁবু টানিয়েছি, কিন্তু বৃষ্টিতে পানি ওঠায় আর থাকা গেল না। এখন স্কুলের একটি ক্লাসরুমে আশ্রয় নিয়েছি। প্রচন্ড শীত এখানে। তীব্র বৃষ্টিতে তাঁবুর পাশাপাশি নষ্ট হয়েছে মজুতকৃত খাদ্য। যুদ্ধের কারণে গাজার 20 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। কিন্তু একে তো খাবার পানির অভাব, তার মধ্যে বর্ষা আর শীতের আগমনে নাজেহাল তারা। অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক এবং শিশুরা। ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক ঘিরে আবার উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। ঐতিহাসিক শাহী জামা মসজিদের সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে পুলিশ এবং স্থানীয়রা। প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন কমপক্ষে 30 পুলিশ সদস্য। রোববারের এই ঘটনায় এখন পর্যন্ত আটক করা হয়েছে 20 জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে জারি করা হয়েছে 144 ধারা। আর ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলগুলো। মুঘল সম্রাট বাবরের হাত ধরে 1528 সালে উত্তরপ্রদেশের সাম্ভাল শহরে নির্মিত হয় ঐতিহাসিক শাহী জামা মসজিদ। দীর্ঘদিন ধরেই ভারতীয় মুসলিম ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন প্রাচীন এই মসজিদ। এবার মুঘল আমলের এই স্থাপত্য ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের যোগী রাজ্য উত্তরপ্রদেশে। শাহী জামা মসজিদের ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। শহরটির হিন্দু গোষ্ঠীগুলোর দাবি, মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল মুঘল স্থাপত্যশৈলীর মসজিদটি। জারি রয়েছে আইনি লড়াই। সম্প্রতি মসজিদটির ইতিহাস জানতে সমীক্ষার নির্দেশ দেয় ভারতীয় আদালত। শুরু হয় নতুন করে উত্তেজনা। সমীক্ষা ঠেকাতে জরিপকারী দলকে বাধা দেয় স্থানীয় মুসলিমরা। নিরাপত্তা কর্মীদের সাথে বাধে সংঘর্ষ। মুহূর্তেই মসজিদ এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে স্থানীয়রা, বিপরীতে গুলি ছোড়ে পুলিশ। ঘটে হতাহতের ঘটনা। 2-3 तरफ से ग्रुप थे, एक जो सामने से था, एक दाईं तरफ से, एक बाईं तरफ से। वो लगातार पथराव कर रहे थे। पुलिस ने उसके लिए बल प्रयोग किया ताकि सुरक्षित रूप से टीम को निकाला जा सके, जो सर्वे की टीम है। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকাটিতে। জারি করা হয়েছে 144 ধারা। বন্ধ রয়েছে স্কুল ও ইন্টারনেট পরিষেবা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা কর্মী। এদিকে বিধানসভা উপনির্বাচনের 24 ঘন্টা না পেরোতেই এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে উত্তরপ্রদেশের বিরোধী দলগুলো। অভিযোগের আঙুল ক্ষমতাসীন বিজেপির দিকে। অভিযোগ, মোদি আর যোগী দুজনের যোগ সাজসেই নষ্ট হচ্ছে রাজ্যের ধর্মীয় সম্প্রীতি। सर्वे हो चुका था मस्जिद का, तो दोबारा सर्वे क्यों करा ये सरकार? और ये जानबूझ के इसलिए किया है कि आज किस बात पे चर्चा हो, किस इमोशन पे चर्चा हो, ये जानबूझ करके सरकार ने कराया है। ধর্মীয় স্থাপনা নিয়ে বিতর্ক উত্তরপ্রদেশে নতুন নয়। এর আগেও রাজ্যটির ঐতিহাসিক জ্ঞানবাপী মসজিদে হিন্দুদের পূজা করার অনুমতি দেয় আদালত। মন্দিরের ওপর প্রাচীন মসজিদ নির্মাণের অভিযোগ টেনে দেওয়া হয় ওই নির্দেশ। এছাড়াও ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে একই জায়গায় রাম মন্দির তৈরির নজিরও রয়েছে উত্তরপ্রদেশে। মেক্সিকোর একটি বারে অতর্কিত হামলা চালিয়েছে একজন আততায়ী। এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে 6 জন। রোববার দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো অঙ্গরাজ্যে হয়েছে এই ঘটনা। এতে আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয় বার্তা সংস্থা জানায়, শহরের জনপ্রিয় পানশালাটিতে অস্ত্রসহ প্রবেশ করে এক ব্যক্তি। ঢুকেই গুলি চালাতে শুরু করেন তিনি। হামলাকারীকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। আর ঘটনার কারণ জানতে তদন্তও চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
অন্য কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা নেই এই হামলার ঘটনায়। শনিবার স্থানীয় সময় রাতে দেশটির জালাপা শহরেও হয়েছে পৃথক আরেকটি বন্দুকের হামলা। এক বিয়ের অনুষ্ঠানে দুর্বৃত্তদের এলোপাথারি গুলিতে হয় হতাহতের ঘটনা। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই জানিয়েছে প্রশাসন। তেল আবিবকে মোক্ষম জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে ৩৪০টি ড্রোন এবং মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। হামলা টার্গেট হয়েছে উত্তর এবং মধ্যাঞ্চলীয় ৩ শহর পেতাহ তিকভা, নাহিরিয়া এবং হাইফা। ক্ষয়ক্ষতির শিকার একাধিক ভবন। রাজধানীর তেল আবিবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সামরিক স্থাপনা। হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের ভবনে। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। রোববার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় অনেক এলাকায় তৈরি হয় এমন পরিস্থিতি। লেবানন থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন মোকাবেলায় রাতভর ব্যস্ত ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সব অবশ্য ঠেকাতে পারেনি। অনেকগুলোই আঘাত এনেছে উত্তর ও মধ্যাঞ্চলে। উত্তরে নাহারিয়া, মধ্যাঞ্চলে পেতাহ তিকভা এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফা ছিল রোববারের অভিযানের মূল টার্গেট। সতর্কতামূলক সাইরেন শুনে বাংকারে বা নিরাপদে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। তাই বড় ধরনের প্রাণহানি হয়নি। আহত হয়েছে 11 জন, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন ও গাড়ি। তেল আবিবে ক্ষয়ক্ষতির শিকার 2টি সামরিক স্থাপনা। পেতাহ তিকভায় রাতে সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পরই প্রকট এক আওয়াজ হয়। দ্রুত ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা, উদ্ধার করে আহতদের। লেবাননের দক্ষিণেও জোরালো প্রতিরোধের মুখে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। তেল আবিব হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় বেড়ে চলা উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই লেবানন ও ইসরায়েল সফর করেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টাইন। আলোচনা করেন দুপক্ষের সাথে, তবে কোনো অগ্রগতির খবর মেলেনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারিকে সাহসী সিদ্ধান্ত আখ্যা দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আইসিসির সব সদস্য দেশের এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেন ইস্তানবুলে দেয়া এক ভাষণে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি সমর্থন জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেলো। বলেন, আইসিসির গ্রেফতারি পরোয়ানার সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা রয়েছে ইইউর সদস্য দেশগুলোর। গাজায় মানবতা বিরোধী কর্মকাণ্ড এবং যুদ্ধাপরাধের দায়ে করা মামলায় গত বৃহস্পতিবার নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। তেল আবিবের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা চালিয়েছে গোষ্ঠীটি। লেবাননের দক্ষিণে জোরালো প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে সশস্ত্র যোদ্ধারা। 24 ঘন্টায় 66 জন হতাহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম, যদিও তা স্বীকার করেনি নেতানিয়াহু প্রশাসন। লেবানন থেকে মুহুর্মুহু রকেট আঘাত হানছে ইসরায়েলের উত্তরে। সকাল অবধি চলেছে এই অভিযান। আইডিএফ ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও স্থানীয় গণমাধ্যম বলছে হতাহতের শিকার বেশ বড় সংখ্যক ইসরায়েলি সেনা। অন্তত 36 জন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া। লেবাননের দক্ষিণেও ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল বায়াদা শহরে ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক। সেখানেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি, তবে বিস্তারিত তথ্য জানায়নি। গাজায়ও বড় ধরনের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু প্রশাসন স্বীকার না করলেও সামরিক বিভাগেরই কয়েকজন কর্মকর্তার বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি মাসের প্রথমার্ধেই উত্তর গাজায় নিহত হয়েছে 24 ইসরায়েলি সেনা। গত 1 বছরে আহত হয়েছে 22,000-এর বেশি। যোদ্ধাদের হতাহতের ঘটনায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে সামরিক বাহিনীতে, এমন তথ্য জানিয়েছে। রোববার সকালে এক এক্স বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে, রাতভর লেবানন থেকে চালানো ড্রোন হামলা বন্ধ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়গুলো এড়িয়ে গেছে তারা। আইসিসির পরোয়ানা কানাডায় গেলে গ্রেফতার হবেন নেতানিয়াহু। রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ।
লেবাননে স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে ইসরায়েল। ইউক্রেনের ওপর আরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা হবে, ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের। এবং বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ড জনমুক্তি কংগ্রেসের, মহারাষ্ট্রে বিজেপি জোটের জয়। নিজেকে পাহারাদার দাবি করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। রাশিয়ার তেল পাচ্ছে উত্তর কোরিয়া, বিনিময়ে চলছে অস্ত্র ও সৈন্য সরবরাহ। রাশিয়া 2024 সালের মার্চ থেকে উত্তর কোরিয়াকে 1 মিলিয়নের বেশি ব্যারেল তেল সরবরাহ করেছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওপেন সোর্স সেন্টার এই দাবি করেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উদ্ঘাটিত হয়েছে। তেল সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র ও সৈন্য সরবরাহ করছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং বিশেষজ্ঞরা বলেছেন, এ ধরনের লেনদেন জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাসরি লঙ্ঘন। উত্তর কোরিয়ায় সীমিত পরিমাণ তেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। দেশটির অর্থনীতিকে দুর্বল করে পারমাণবিক অস্ত্র উন্নয়ন রোধের লক্ষ্য নিয়ে এটা করা হয়েছিল। বিবিসির কাছে শেয়ার করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত 8 মাসে উত্তর কোরিয়ার 12টিরও বেশি তেলবাহী ট্যাঙ্কার রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের একটি তেল টার্মিনালে 43 বার পৌঁছেছে। চিত্র দেখা যায়, ট্যাঙ্কারগুলো খালি অবস্থায় রাশিয়া পৌঁছায় এবং তেল নিয়ে ফিরে আসে। ওপেন সোর্স সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এই তেল সরবরাহ উত্তর কোরিয়াকে এমন এক স্থিতিশীলতা দিচ্ছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দেশটি পায়নি। জাতিসংঘের সাবেক 4 জন বিশেষজ্ঞ জানিয়েছেন, রাশিয়া উত্তর কোরিয়া সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। এই সম্পর্কের প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তায় পড়ছে। বিশেষজ্ঞ হিউ গ্রিফিথস বলেন, এই লেনদেন পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। এটি হলো তেলের বিনিময়ে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং এখন সৈন্য সরবরাহ। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিবিসিকে বলেন, ইউক্রেন যুদ্ধে টিকে থাকার জন্য রাশিয়া উত্তর কোরিয়ার উপর ক্রমশ নির্ভরশীল হয়ে উঠছে। এটি কোরিয়ান উপদ্বীপ, ইউরোপ ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলছে। রাশিয়ার তেলের সরবরাহ জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ। এই নিষেধাজ্ঞা অনুযায়ী উত্তর কোরিয়া বছরে সর্বোচ্চ 5 লাখ ব্যারেল পরিশোধিত তেল পেতে পারে, যা দেশটির প্রকৃত চাহিদার তুলনায় অনেক কম। তবে চুক্তির মাধ্যমে রাশিয়া ও উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের স্বার্থ সিদ্ধি করছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই লেনদেন শুধু রাশিয়া উত্তর কোরিয়ার সম্পর্ককে জোরদার করছে না, বরং ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তার ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। লেবাননের স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরিয়ে দিতে সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল লিটানি নদীর দক্ষিণ দিক থেকে লেবাননের সীমান্ত পর্যন্ত 500 স্কয়ার কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে নেয়া। তবে দখলদার সেনারা এই লক্ষ্যের ধারে কাছেও নেই বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, ইসরায়েলি সেনারা সীমান্তের কাছের খিয়াম শহরে সুবিধা করতে পারছে না। তারা পশ্চিম প্রান্ত থেকে ঢোকার চেষ্টা করছে, কারণ উপকূলের পার্শ্ববর্তী সড়ক এবং নৌবাহিনীর সঙ্গে প্রবেশের চেষ্টা করলে তারা বেশি সুরক্ষা পাবে। কিন্তু এর জন্য তাদের উঁচু জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে জামা নাকুরা এবং আল বায়দা শহরের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত হিজবুল্লাহর কোনো প্রতিরোধী যোদ্ধা থাকবে না। কিন্তু তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি। এই বিশ্লেষক আরো বলেছেন, বিনেতিজেভিল, মারজায়ন এবং লাবুনেহের মতো শহরগুলোর মতো বড় অংশ এখনো ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে নিতে পারেনি। তার মতে দখলদার ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধবিরতির কথা বলে আসলে সময় নেওয়ার চেষ্টা করছে, আর এই সময়ের মধ্যে নিজেদের লক্ষ্য অর্জন করতে চাইছে। এক্ষেত্রে হিজবুল্লাহকে লক্ষ্য রাখতে হবে দখলদার ইসরায়েলি সেনারা যেন উঁচু স্থানে না থাকতে পারে। ইউক্রেনের উপর আরও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা হবে, ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আরও যুদ্ধকালীন পরীক্ষা নিরীক্ষা চালাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। পুতিন শুক্রবার বলেন, পরিস্থিতি এবং রাশিয়া কি ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে তার উপর নির্ভর করবে এসব পরীক্ষা। তিনি বলেন, রাশিয়া নতুন অস্ত্রেরও ধারাবাহিক উৎপাদন শুরু করবে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরও পরীক্ষা হবে। হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পরে পুতিন এই ঘোষণা দিলেন। ইউক্রেন সম্প্রতি আমেরিকা এবং ব্রিটেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় রকমের হামলা চালাবে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এ নিয়ে ইউক্রেনের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
আইসিসির পরোয়ানা কানাডায় গেলে গ্রেফতার হবেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই পরোয়ানার প্রতি সমর্থন জানিয়েছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়াই এবং আন্তর্জাতিক আদালতের সব নিয়ম ও রায় মেনে চলব। এটি আমাদের পরিচয়ের অংশ। আইসিসি গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করে। এতে বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ এর অভিযোগ আনা হয়। এই অপরাধগুলো ইসরায়েল হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার যুক্তরাজ্যের সরকার ইঙ্গিত দেয়, বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যে গেলে তাকে আইসিসি পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র জানান, যুক্তরাজ্য সবসময় তার আইনগত বাধ্যবাধকতা মেনে চলে, যা দেশীয় এবং আন্তর্জাতিক আইনে নির্ধারিত। তবে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে কিনা এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। যুক্তরাজ্য ও কানাডার পাশাপাশি বেলজিয়াম, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক সহ আরো কয়েকটি দেশ আইসিসির এই পদক্ষেপকে সমর্থন করেছে। তবে যুক্তরাষ্ট্র এই পরোয়ানাকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আইসিসির এই সিদ্ধান্ত ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো সমতুল্যতা নেই। আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব। অন্যদিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এই পরোয়ানাকে সমর্থন জানিয়ে বলেন, যে কোনো পক্ষের বেসামরিক নাগরিকদের উপর নির্বিচার হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবিক বিপর্যয় ডেকে আনে। উল্লেখ্য, G7 জোটের দেশগুলো যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র আইসিসির এই পদক্ষেপে বিভক্ত। কানাডা এবং যুক্তরাজ্য আইসিসির রায় মেনে চলার প্রতিশ্রুতি দিলেও যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে নিন্দা জানিয়েছে। তবে আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মতো কিছু দেশ আইসিসির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। আইসিসির এই পরোয়ানা আন্তর্জাতিক অঙ্গনে ভিন্ন মত তৈরি করেছে। একদিকে কিছু দেশ আইনের প্রতি আনুগত্য দেখাচ্ছে, অন্যদিকে কয়েকটি দেশ এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে। বিধানসভা নির্বাচন, ঝাড়খণ্ড জনমুক্তি কংগ্রেসের মহারাষ্ট্রে বিজেপি জোটের জয়। অনুষ্ঠিত সেই ফলাফল দেখে মহারাষ্ট্রে বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সে বা এনডিএ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আর ঝাড়খণ্ডে জয়ী হয়েছে কংগ্রেসের স্থানীয় ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার জোট এনডিআই। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার 23 নভেম্বর সকালে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়। গণনা শেষে দেখা গেছে মহারাষ্ট্রের 288 আসনের বিধানসভায় বিজেপির এনডিও জোট 216টি আসন পেয়েছে। বিপরীতে বিরোধী জোট এনভিএ বা মহাবিকাশ আঘাদি পেয়েছে মাত্র 62টি আসন। মহারাষ্ট্রের 288টি আসনের বিধানসভায় অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র 11টি আসন। এই নির্বাচনে মহাবিকাশ আঘাদি জোট বিগত নির্বাচনের চেয়েও খারাপ ফল করেছে। মহারাষ্ট্রের 288টি আসনের বিধানসভায় অন্যান্য দল বা স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র 11টি আসন। এই নির্বাচনে মহাবিকাশ আঘাদি জোট বিগত নির্বাচনের চেয়েও খারাপ ফল করেছে। 2019 সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এই জোট পেয়েছিল 72টি আসন, অর্থাৎ এবারে 10টি আসন কম পেয়েছে। এর আগে 2019 সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে কংগ্রেস যেখানে 44টি আসন পেয়েছিল, এবার পেয়েছে মাত্র 23টি আসন। এমভিএ জোটের অন্য দলগুলোর মধ্যে শিবসেনা উদ্ধত ঠাকরে পেয়েছে 21টি আসন। শারদ পাওয়ারের নেতৃত্বে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে 14টি আসন। এদিকে মহারাষ্ট্র এনডিএ জোটের মধ্যে বিজেপি একাই পেয়েছে 125টি আসন। 2019 সালের নির্বাচনে বিজেপি মহারাষ্ট্র বিধানসভা পেয়েছিল 105টি আসন। এনডিএ জোটে বিজেপির অন্যতম সঙ্গী শিবসেনা একনাথ সিন্ধে পেয়েছে মাত্র 54টি আসন এবং শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের নেতৃত্বে ন্যাশনাল কংগ্রেস পার্টি 36টি আসন পেয়েছে। অপরদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রথম দিকে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এগিয়ে থাকলেও পরে চূড়ান্ত গণনা শেষে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট ইন্ডিয়ায় জয়লাভ করে। এর মধ্য দিয়ে বিজেপি রাজ্যটিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মুসলিম বিরোধী যে প্রচারণা চালিয়েছে তার প্রত্যাখ্যানের অনুষ্ঠিত ঘোষণা দিয়েছে ভোটারেরা। বিজেপি প্রচারণা চালিয়েছিল বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকে মুসলমানরা ঝাড়খণ্ডের আদিবাসী অধ্যুষিত এলাকা জনবিন্যাসে বদল ঘটিয়ে দিয়েছে। নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অনুপ্রবেশের প্রশ্ন নিয়ে সরব হয়েছিলেন।
মোদি স্লোগান দিয়েছিলেন বেটি রোটি মাটি বাঁচানোর। মোদি বলেছিলেন মুসলমান অনুপ্রবেশকারীরা ঝাড়খণ্ডে ঢুকছে, সেখানকার আদিবাসী নারীদের বিয়ে করছে, রাজ্যের মানুষদের রুচিতে ভাগ বসাচ্ছে ও আদিবাসীদের জমি ছিনিয়ে নিচ্ছে। এভাবে তারা জনবিন্যাসও বদল ঘটাচ্ছে। অথচ এসব প্রচার আদিবাসী সমাজের সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছে। ঝাড়খণ্ডের 81 আসনের বিধানসভায় জনমুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট মোট 50টি আসন পেয়েছে। 2019 সালের বিধানসভা নির্বাচনে এই জোট পেয়েছিল 48টি আসন, অর্থাৎ এবারে জোটটি 2টি আসন বেশি পেয়েছে। এই নির্বাচনে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা পেয়েছে 31টি আসন, কংগ্রেস পেয়েছে 12টি আসন এবং বিহার কেন্দ্রিক দল রাষ্ট্রীয় জনতা দল পেয়েছে 6টি আসন। বিপরীতে বিজেপির নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে 29টি আসন। এর আগে 2019 সালের বিধানসভা নির্বাচনে এই জোট পেয়েছিল 27টি আসন, অর্থাৎ বিজেপির জোটও 2টি আসন বেশি পেয়েছে। এই 29 আসনের মধ্যে বিজেপি একাই পেয়েছে 26টি আসন, বাকি 3টি আসন পেয়েছেন জোটের অন্য দলগুলো। এছাড়া অন্য দলগুলো বা স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র 2টি আসন। নিজেকে পাহারাদার দাবি করে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনের ফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মানুষের আশিস আজীবন আমাদের হৃদয় স্পর্শ করে থাকবে। 6 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনের ফল দেখে উচ্ছ্বাসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে নিজের প্রতিক্রিয়া জানান। 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতেই জিতেছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। 5 জেলার 6 আসনে উপনির্বাচন হয়েছে গত 13 নভেম্বর। কোচবিহারের সেতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা এবং উত্তর 24 পরগনার হারোয়া ও নৈহাটিতে শনিবার সকালবেলা শুরু হয় ভোট গণনা। ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়া পোস্টে জয়ীদের শুভেচ্ছা জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই ফলাফল অবশ্য প্রত্যাশিত ছিল। চিন্তা ছিল একমাত্র বিজেপির দখলে থাকা মাদারিহাট নিয়ে। শনিবার সকালে ভোট গণনা শুরু হয়। বেলা যত গড়িয়েছে ততই ঘাসফুল শিবিরের জয়ের রাস্তা মসৃণ হয়েছে। মাদারিহাটের গেরুয়াগড় হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ঘাসফুলের দাপটের কাছে। এদিকে এবারের উপনির্বাচনে ঘোষিত ও অঘোষিত কোনো প্রকার জোট হয়নি বাম কংগ্রেসের। উভয় দলই আলাদা আলাদাভাবে প্রার্থী দিয়েছিল, কিন্তু এককভাবে লড়েও ভোটের ময়দানে খুব একটা লাভ হলো না। সর্বত্রই জামানত জব্দ হয়েছে বাম ও কংগ্রেসের। ভোটের যা ফলাফল তাতে রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতার কথা মানছেন প্রদেশের কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরী। অন্যদিকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, আগামী দিনে পশ্চিমবঙ্গের পুনর্জাগরণ ঘটাতে গেলে বামপন্থার পুনর্জাগরণ অবশ্যম্ভাবী। নুসেইরাত শরণার্থী শিবিরে তখন যে যার মতো ব্যস্ত। বুঝে ওঠার আগেই পাশের একটি সুবিশাল মসজিদে আছড়ে পড়ল ইসরায়েলের ছোড়া শক্তিশালী বোমা। মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। আতঙ্কে, কান্নায় ও চিৎকারে ভারী আশপাশ। হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা দেখতে ঝুঁকি নিয়েই ঘটনাস্থলে ছুটে যান অনেকেই। জীবিত উদ্ধার হন বেশ কয়েকজন। পরে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয় পবিত্র মসজিদ। যখন হামলা হয় তখন মসজিদ বন্ধ ছিল বলে জানান মসজিদের ইমাম। আমরা দুপুরের নামাজ শেষ করে মসজিদ বন্ধ করে বের হয়েছিলাম। ইসরায়েলিরা আমাদের নামাজ পড়তে দেবে না। তারা চায় না কেউই সৃষ্টিকর্তার দরবারে সিজদা দিক। আমরা আবারও ঘুরে দাঁড়াবো, এর চেয়েও আরো সুন্দর মসজিদ বানাবো আমরা। বেকারি থেকে রুটি কেনার উদ্দেশ্যে পথে হাঁটছিলাম, তখন আসরের নামাজের সময়। এ সময় বিকট বিস্ফোরণ। অন্যান্যদের সঙ্গে আমিও দৌড়াতে শুরু করলাম, কিন্তু কেউ জানে না কেন মসজিদে হামলা চালানো হলো। এমন বর্বরতা নুসেইরাতেই চলছে যে তা নয়। অবরুদ্ধ গাজা জুড়েই এমন ধ্বংসযোগ্য গণহত্যা চলছে। গেল দুদিনেই শতাধিক ফিলিস্তিনির রক্তে ভিজল গাজা উপত্যকা। এ পরিস্থিতিতেই উপত্যকার সুজাইয়া এলাকায় নতুন করে উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ পড়েছেন চরম বিপদে। শুরু হতে পারে যে কোনো সময় অভিযান। বিবদমান পক্ষগুলোকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে কার্যত ব্যর্থ বাইডেন প্রশাসন। তার ব্যর্থতাকে পেছনে ঠেলে ক্ষমতায় বসার পরেই নিজেই এ সংকট সমাধানে নেতৃত্ব দেবেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস।
সংবাদ মাধ্যমটিকে সাক্ষাৎকারে দেয়া হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, যুদ্ধবিরতির প্রথম আলোচক হিসেবে কাজ করবেন ও জিম্মিদের ঘরে ফেরানোর চেষ্টা করবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে উপত্যকায় হামাসের হাতে এখনও শতাধিক ইসরায়েলি জিম্মি।